মেয়ে মানুষ অনেক কিছুই সহ্য করে নিতে পারে, কিন্তু নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সঙ্গে ভাগ করে নিতে পারে না। আজকের গল্পটা খুব সাধারণ একটা মেয়েকে নিয়ে, যার পুরো পৃথিবী ছিল তার স্বামী আর ছোট্ট সংসার। কিন্তু একদিন সে জানতে পারে তার স্বামী গোপনে তারই বোনের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে। নিজের স্বামী আর বোনের এই বিশ্বাসঘাতকতা মেয়েটা কোনোভাবেই মেনে নিতে পারে না। তবে সেই ধাক্কা কাটার আগেই একই বাড়িতে রহস্যজনকভাবে খুন হয়ে যায় সেই শ্যালিকা আর দুলাভাই। কে করলো এই খুন, আর কেনই বা করলো, জানতে দেখতে হবে আমাদের আজকের মুভির রিক্যাপ সালি মুহাব্বত। তাহলে চলুন আর স্কিপ না করে আজকের এই টান টান উত্তেজনায় ভরপুর রহস্যজনক গল্পটা রিক্যাপ করা যাক। মুভির শুরুতেই আমরা কবিতাকে দেখি। সে জানালায় দাঁড়িয়ে অনেকক্ষণ যাবৎ বাড়ির সামনের ডুমুর গাছটার দিকে তাকিয়ে আছে। সেদিকে তাকিয়ে তার মনে পড়ে যায় আগের একটা ঘটনা, যেখানে কবিতা রেলওয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে আছে। তবে সে কোথায় যাচ্ছে তা আমাদের জানানো হয় না, যেটা আমরা মুভির একদম শেষে জানব। কবিতার ধ্যান ভাঙে তার স্বামী ভিকির ফ্রেন্ডদের ডাকে। আজ ভিকি কবিতাকে নিয়ে তার ফ্রেন্ডদের গেট টুগেদারে এসেছে। ভিকির ফ্রেন্ডরা সবাই অনেক স্মার্ট। সবার ভেতরেই কবিতা যেন এক ঝাপসা সাদা কালো ছবি, কারণ কবিতা অনেক ব্যাকডেটেড টাইপের মেয়ে। তবে সে এদের সবার সাথেই নিজেকে মানিয়ে নেওয়ার যথেষ্ট চেষ্টা করে। কবিতা সকলকে খাবার দেওয়ার সময় ভিকির ফ্রেন্ডদের থেকে শুনে ফেলে ভিকি নাকি পাশের ঘরে তাদেরই এক মেয়ে ফ্রেন্ডকে নিয়ে গেছে। কথাটা শুনে কবিতার বুঝতে বাকি থাকে না ভিকি কেন পাশের ঘরে গেছে। সে সন্দেহবশত চেক করতে গেলে তার সন্দেহই ঠিক হয়। কবিতা ভিকিকে তার মেয়ে ফ্রেন্ড মালিনীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধরে ফেলে, কিন্তু তাতে যেন ভিকি বা মালিনীর কোনো যাই আসে না। উল্টে ভিকি কবিতার দিকে এমনভাবে তাকায় যেন এই রুমে এসে কবিতা মস্ত বড় ভুল করে ফেলেছে। অবাক করার বিষয় হলো কবিতাও কোনো রিয়্যাক্ট করে না। সে চুপচাপ বাইরে চলে আসে। কিছুক্ষণ পর ভিকিরাও বাইরে আসে, আর মালিনী তো নির্লজ্জের মতো কবিতার সামনে এসেই বসে পড়ে। মালিনী আসতেই ভিকির ফ্রেন্ডরা মালিনীর রূপের প্রশংসা করতে থাকে, যেটা দেখে কবিতা আর সহ্য করতে না পেরে বলে, আচ্ছা, নারীর সৌন্দর্যই কি সব? নর্মালি ভিকিদের কোনো টুগেদারে কবিতা খুব একটা কথা বলে না। আজ হঠাৎ কথা বলায় সকলেই বেশ অবাক হয়। সবাই কবিতার সাথে একটু মজা নিতে চায়। তাই তাদের ভেতর দিয়া নামের একজন ভিকিকে ডেকে বলে, ভিকি তুমি বলো, সৌন্দর্য কি জরুরি? ভিকি মালিনীর খোলা বুকের দিকে তাকিয়ে বলে, না, সুন্দর না হলেও সমস্যা নেই, তবে সৌন্দর্য থাকলে তো মন্দও হয় না। ভিকির নজর সকলেই খেয়াল করে, কবিতাও, কিন্তু কেউ কিছুই বলে না। সকলেই ভিকির এই লুচ্চি নিয়ে কবিতাকে ছোট করতে চাইছিল, কারণ সবাই জানে তাদের বন্ধু ভিকি কেমন স্বভাবের ছেলে। তাই কবিতা ঠিক করে সে আর চুপ থাকবে না। কবিতা বলে, আজ তোমাদের একটা গল্প বলি। এই কথা শুনে সকলেই আরো এক্সাইটেড হয়ে যায়। তারা ভাবে আবারও তারা কবিতাকে নিয়ে মজা নিতে পারবে। তাই সবাই খুব মনোযোগী হয়ে যায়। আর কবিতা বলতে শুরু করে, মুরাদাবাদে স্মিতা নামের একটা মেয়ে থাকতো। সে ছোট্ট থেকেই গ্রামে গাছপালার মাঝেই বড় হয়েছে। ছোট থেকেই স্মিতাকে তার পরিবারের লোক বুঝিয়েছে মেয়েদের জীবনের একটাই লক্ষ্য, বিয়ে করা আর সংসার সামলানো। তবে ছোট থেকেই স্মিতা গাছ খুব ভালোবাসত। মুরাদাবাদের সবুজ গাছপালার মধ্যেই তার জীবন কাটতে লাগে। এখানে আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, আর আমরা বুঝতে পারি স্মিতাই আসলে কবিতা। সে নিজের জীবনের গল্পই বলছে। স্মিতা তখন ছোট্ট একটা শহরে থাকতো তার স্বামী পঙ্কজের সাথে, আর তার দিন কাটতো তাদের মালির সাথে, যাকে স্মিতা চাচা বলে ডাকত। ছোট থেকে গাছপালা পছন্দ করা স্মিতা তাদের মালি চাচার সাথে গাছ লাগিয়ে গাছের পরিচর্যা করে নিজের অবসর সময় কাটাতো। একেবারে সহজ সরল জীবন যাকে বলে। তবে পঙ্কজ মানুষটা বেশ বদরাগী ছিল। একদিন সকালে রান্না করার সময় স্মিতার কাছে তার মাসির কল আসে। মাসি স্মিতার খোঁজ খবর নিয়ে জানায় তার মাসতুতো বোন শালিনীর চাকরি হয়ে গেছে, কিন্তু পোস্টিং হয়েছে স্মিতাদের এলাকায়। কথাটা জানতে পেরে স্মিতা অনেক খুশি হয়। সে মাসিকে জানায় শালিনী চাইলে তাদের সাথেই থাকতে পারে।
কথাটা শুনে মাসিও অনেক খুশি হন, কারণ তিনিও মেয়েকে নতুন শহরে একা পাঠাতে ভয় পাচ্ছিলেন। কথা শেষে স্মিতা তার কাজের মেয়ের সাহায্য নিয়ে শালিনীর জন্য তাদের বেডরুমের পাশের ঘরটা রেডি করে ফেলে। এদিকে আমরা মুভির আরেক চরিত্র রাতানকে দেখি। পেশায় সে একজন পুলিশ ইন্সপেক্টর হলেও মহল্লায় তাকে কেউ খুব একটা সম্মান করে না, কারণ সে সুদ আর ঘুষ ছাড়া কোনো কাজ করে না। তবে তাতে রাতানের তেমন কিছুই যায় আসে না। রাতান সকাল সকাল গিয়ে হাজির হয় গাজেন্দ্র ভাইয়ের অফিসে। গাজেন্দ্র মানুষটা একদমই সুবিধার না। সে চাঁদাবাজি থেকে শুরু করে খুন সবই করে, আর রাতান গাজেন্দ্রের সব রকম অপকর্ম ঢাকতে নিয়মিত ঘুষ নেয়। আজ রাতান অফিসে ঢুকতেই গাজেন্দ্র তার ছেলে মন্টুকে কানে হেডফোন লাগাতে বলে। মন্টু যেন গাজেন্দ্র আর রাতানের ভেতরকার এসব অপকর্মের কথা শুনে না ফেলে। কিন্তু এই বিচ্ছু মন্টুও কম না। সে কানে হেডফোন দিলেও হেডফোনের কানেকশনটা খুলে রাখে, যেন কেউ সেটা না বুঝতে পারে। আবার সে তার বাবার এসব গোপন কথাও শুনে নিতে পারে। তো গাজেন্দ্র রাতানের সাথে আজ কোনো এক লাশ নিয়ে কথা বলে। গতকাল গাজেন্দ্রের লোকেরা একজনকে খুন করেছে, আর গাজেন্দ্র সেই লাশটা গুম করাতে রাতানকে মোটা অঙ্কের টাকা দেয়। টাকা পেয়ে রাতান তো মহা খুশি। যাওয়ার সময় সে মন্টুকে পুলিশের একটা ব্যাজ দিয়ে যায়। আসলে মন্টু গতদিন রাতানকে বলেছিল যে সে বড় হয়ে রাতানের মতো পুলিশ অফিসার হতে চায়। রাতান চলে গেলে গাজেন্দ্র বিড়বিড় করে বলে, আমি আমার ছেলেকে চাকর হতে দিব না। এসব পুলিশকে টাকা দিলে তারা নিজের বাপকেও গুম করে দিতে পারে। অর্থাৎ গাজেন্দ্র রাতানকে চাকরের মতোই ট্রিট করে। তবে তাতেও রাতানের কিছুই যায় আসে না, তার কাছে টাকাটাই সব। এদিকে আমরা স্মিতার স্বামী পঙ্কজকে দেখি। সে জুয়া খেলতে গেছে। সেখানে হঠাৎ গাজেন্দ্রের লোক এসে তাকে ডেকে নিয়ে যায়। আসলে পঙ্কজ গাজেন্দ্রের বারে জুয়া খেলে, আর সেখানে পঙ্কজের 27,55,000 টাকা বাকি বেঁধে গেছে, যেটা ফেরত চাইতে গাজেন্দ্র পঙ্কজকে ডেকে পাঠিয়েছে। তবে পঙ্কজের কাছে তো এত টাকা নেই, তাই সে বলে, আমি আমার শ্বশুরের বাড়ি বিক্রি করে আপনাকে টাকাটা দিয়ে দিব। কথাটা শুনে গাজেন্দ্র তাকে অফার দেয় বাড়িটা বিক্রি না করে বরং পঙ্কজ যেন গাজেন্দ্রকে বাড়িটা দিয়ে দেয়। এতে পঙ্কজের দেনা তো শোধ হবেই, এছাড়াও সে গাজেন্দ্রের থেকে উপরি টাকাও পাবে। কথাটা শুনে পঙ্কজও রাজি হয়ে যায়। তবে কথার মাঝে গাজেন্দ্রের একটা কল আসে। গাজেন্দ্রের ওপর কারো প্রেশার রয়েছে যে স্মিতার বাবার বাড়িটা কিনতে চায়, তাই সে গাজেন্দ্রকে দিয়ে পঙ্কজকে প্রেশার দেওয়াচ্ছে। রাত্রে পঙ্কজ মদ খেয়ে বাড়ি ফেরে। পঙ্কজ ফিরতেই স্মিতা জানায় তাদের বাড়ির মেইন লকটা কয়েকদিন থেকেই সমস্যা করছে, তাই সেটা ঠিক করতে হবে। কথাটা শুনে পঙ্কজ একটু রাগ দেখিয়ে বলে, লক ঠিক করার টাকা কি তোর বাপ দিবে? কথাটা স্মিতার ভালো লাগে না, তাই সে বলে তাদের সংসার তো স্মিতার বাবার রেখে যাওয়া সম্পদের টাকাতেই চলছে। কথাটা শুনে পঙ্কজ রেগে যায় আর স্মিতাকে তার মুখে মুখে কথা বলতে বারণ করে। আসলে সত্য কারোরই হজম হয় না। শ্বশুরের টাকায় খেতে দোষ নেই, আর বলতেই দোষ। পঙ্কজের কথায় স্মিতা চুপ হয়ে যায়। পঙ্কজ আবার বলতে শুরু করে। সে জানায় তার মনে হয় তাদের এই বাড়িটা বিক্রি করে দেওয়া উচিত, তার কাছে ভালো খদ্দেরও আছে। তবে স্মিতা কিছুতেই তার বাবার শেষ চিহ্নটুকু বিক্রি করতে রাজি হয় না। কথাটা শুনে পঙ্কজ রেগে উঠে চলে যায়। সে বেডরুমে না যেয়ে পাশের রুমে চলে যায়। সেখানে গিয়ে বিছানা সাজানো গোছানো দেখে পঙ্কজ অবাক হয়ে যায়। সে বিছানা গোছানোর কারণ জিজ্ঞাসা করলে স্মিতা জানায় তার বোন শালিনী আসছে তাদের সাথে থাকতে, কারণ শালিনীর এই শহরে চাকরি হয়ে গেছে। কথাটা শুনে তো পঙ্কজ আরও রেগে যায়। সে সাফ জানিয়ে দেয় সে শালিনীকে এই বাড়ি রাখতে একদমই রাজি না। তবে স্মিতার জোরাজুরিতে পঙ্কজ শেষে তাকে ছাদের রুমে থাকতে দিতে রাজি হয়। পঙ্কজ শেষমেশ রাজি হওয়ায় স্মিতাও আর কোনো কথা বাড়ায় না। সে ছাদের রুম গোছাতে শুরু করে দেয়। তবে ছাদের রুমে গিয়ে সে তার পুরো স্কুল কলেজের সব সার্টিফিকেট আর ট্রফি খুঁজে পায়, যেগুলো দেখে স্মিতা একটু ইমোশনাল হয়ে যায়। কারণ বিয়ের পর তার জীবনে আর কোনো কিছুই করা হয়ে ওঠেনি। সারাদিন দুর্ব্যবহার করলেও রাত্রে পঙ্কজ ঠিকই স্মিতার সাথেই হয়। ইংরেজির পর
সে স্মিতার হাতটা ধরে ইমোশনাল স্বরে আবার বাড়ি বিক্রির বিষয়ে ভেবে দেখতে বলে, যেটা শুনে স্মিতার মন কিছুটা খারাপ হয়ে যায়। পরের দিন সকালে পঙ্কজ স্মিতার বোন শালিনীকে স্টেশনে আনতে যায়। শালিনী ছিল স্মিতার পুরো অপোজিট। সে বেশ পরিপাটি, সুন্দরী, বুদ্ধিমতী আর স্মার্ট মেয়ে। তাকে দেখেই পঙ্কজের পছন্দ হয়ে যায়। তবে সে নিজের পছন্দের বিষয়টা লুকায় না। সে শালিনীর সামনে গিয়েও তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে আর ফ্লার্টিং করতে থাকে। কিন্তু শালিনীও কম যায় না। সেও পঙ্কজকে হ্যান্ডসাম বলে ফ্লার্টিং করতে শুরু করে দেয়। প্রথম দেখাতেই তাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক হয়ে যায়। পঙ্কজ শালিনীকে নিয়ে বাসায় ফিরে আসে। শালিনীকে দেখে স্মিতা অনেক খুশি হয়। সে তাকে তাদের ছাদের রুমে নিয়ে যেতে গেলে পঙ্কজ বলে ওঠে, উপরের রুমের কি দরকার, শালিনী তো আমাদের পাশের রুমে থাকলেই পারে। কথাটা শুনে স্মিতা তো একটু অবাক হয়ে যায়, কারণ কালই তো পঙ্কজ তাকে বারণ করলো। তবে সে বিষয়টা অতটাও পাত্তা দেয় না। সে শালিনীকে তার পাশের রুমটাই দিয়ে দেয়। রাত্রে খাওয়ার সময়ও পঙ্কজ শালিনীর দিকে একইভাবেই তাকিয়ে থাকে। তার নজরই যেন শালিনীকে গিলে খাচ্ছে। তবে সেটা স্মিতা খেয়াল করে না। পরের দিন শালিনী অফিস থেকে ফেরার সময় তার সাথে পুলিশ অফিসার রাতানের দেখা হয়। আসলে শালিনী কোনো গাড়ি পাচ্ছিল না, আর রাতান এত সুন্দর মেয়ের দুঃখ দুই চোখে সহ্য করতে পারছিল না। তাই সে তার উদার মন নিয়ে তাকে লিফট দিতে চলে আসে। রাতান নিজের পরিচয় দিয়ে শালিনীকে তার গাড়িতে উঠতে বলে, আর শালিনী মেয়েটাও বেশ সুবিধাবাদী। সেও রাজি হয়ে যায়। রাতান শালিনীকে স্মিতাদের বাড়ির গেটে নামিয়ে দেয়। শালিনী বাড়িতে ঢুকতে গেলে রাতান তাকে আটকে দেয়। সে শালিনীর কাছে তার নাম্বারটা চেয়ে বসে এবং বলে তার কাছে তার নাম্বার থাকলে সে যে কোনো বিপদেই রাতানকে ডাকতে পারবে। এরপর তারা নাম্বারও এক্সচেঞ্জ করে নেয়। তবে এই সবই আবার বারান্দা থেকে স্মিতা দেখে ফেলে। পরের দিন স্মিতা বাগানে কাজ করার সময় তার সাথে শালিনীও এসে বসে। তারা অনেক গল্প করে। কথায় কথায় স্মিতা শালিনীকে জিজ্ঞাসা করে, তুই বিয়ে করবি কবে? শালিনী জানায় সে কখনোই বিয়ে করবে না। স্মিতা কারণ জিজ্ঞাসা করলে শালিনী জানায়, শালিনী যাকে ভালোবাসত সে এখন তার বউয়ের আঁচলের নিচে চলে গেছে। অর্থাৎ শালিনীর বয়ফ্রেন্ড ম্যারিড ছিল। কথাটা শুনে স্মিতার একদমই ভালো লাগে না। তবে তার কিছু বলার আগেই শালিনী তাকে জড়িয়ে ধরে বলে, তার বয়ফ্রেন্ড নেই তো কি হয়েছে, তার তো বোন আছে। বোনের মুখে এমন মিষ্টি কথায় স্মিতার মন ভালো হয়ে যায়, তাই সেও আর কিছুই বলে না। পরের দিন শালিনীকে পঙ্কজ শহরে ঘোরাতে নিয়ে যায়। এখানে তাদের সম্পর্ক আরও গভীর হয়। এদিকে শালিনী রাতানের সাথেও রিলেশনে যায়, অর্থাৎ সে দুজনকেই একই সময় ঘোরাচ্ছে। এমনকি সে একদিন তার বোন জামাই পঙ্কজের সাথে হোটেল রুমে গিয়েও ঘনিষ্ঠ সময় কাটায়। কয়েকদিন পর শালিনী পঙ্কজের সাথে শপিং মলে গেলে নিজের জন্য 25,000 টাকার থ্রি পিস কিনে। এরপর ভালো সাজতে স্মিতার জন্য একটা শাড়ি কিনতে চায়। তবে সে স্মিতার জন্য মাত্র 250 টাকার একটা শাড়ি চুজ করে। টাকা পে করার সময় শালিনীর কাছে রাতানের কল আসে। রাতান তাকে জানায় সে এই রবিবার তার মায়ের সাথে শালিনীর দেখা করাতে চায়। তবে শালিনী কোনো উত্তর না দিয়ে ব্যস্ততার বাহানায় কলটা কেটে দেয়, যেটা রাতানের একটু অদ্ভুত লাগে। তবে সে বিষয়টা অতটাও পাত্তা দেয় না। এভাবেই শালিনীর দুই নৌকায় পা দিয়ে বেশ কয়েকদিন কাটে। একদিন স্মিতা বাজার থেকে ফিরে আসলে তার রুম থেকে কারো গলার আওয়াজ শুনতে পায়। স্মিতা চেক করতে এগিয়ে গেলে রুমের শালিনী এবং পঙ্কজকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে। তবে সে সামনে যায় না, সে তখনই ঘর থেকে বেরিয়ে আসে। তার মন মানতে চায় না। সে নিজেকে শান্ত করতে পাশের গাছটাকে জড়িয়ে ধরে, তাতেও সে নিজেকে শান্ত করতে পারছিল না। আসলে মেয়েদের পার্টনার যেমনই হোক না কেন, কোনো মেয়েই হয়তো তার পার্টনারকে শেয়ার করতে রাজি না। আর স্মিতা তারই ছোট বোনের সাথে তার স্বামীর এমন অন্তরঙ্গ মুহূর্ত দেখে নিজেকে সামলে নেবে, এটা ভাবাটাই তো অদ্ভুত। তবুও স্মিতা সিন ক্রিয়েট করে না। সে শুধু তার সংসারটা বাঁচাতে চায় যে কোনো কিছুর বিনিময়ে। পরের দিন ছিল পঙ্কজের জন্মদিন। এত কিছুর পরেও স্মিতা পঙ্কজের জন্মদিনের আয়োজন করে। তবে অনুষ্ঠানে পঙ্কজ স্মিতার থেকে শালিনীকেই বেশি প্রায়োরিটি দেয়। পঙ্কজ কেক কেটে সবার প্রথমে শালিনীকে খাওয়ায়,
যেটা স্মিতা তাকিয়ে তাকিয়ে দেখে। তাও কিছুই বলে না, কিন্তু এই সব স্মিতা ছাড়াও জন্মদিনে ইনভাইটেড গেস্টদেরও চোখে পড়ে। তাই স্মিতার এক বান্ধবী তাকে শালিনীর থেকে সাবধান থাকতে বলে। এদিকে গাজেন্দ্র আবার পঙ্কজকে তাড়াতাড়ি বাড়িটা বিক্রি করতে চাপ দিচ্ছিল, যেটা নিয়ে প্রায়ই পঙ্কজ এবং স্মিতার ঝগড়া হতো। তাদের সম্পর্ক ক্রমশই খারাপের দিকে যাচ্ছিল। একদিকে নারী আর অন্যদিকে টাকা। পঙ্কজ যেন এক মোহের জালে আটকে যাচ্ছিল ক্রমশ, যেই মোহ তাকে দিয়ে যে কোনো ভুল করাতে পারত। একদিন পঙ্কজ নেশা করে গাজেন্দ্রের অফিসে যায়। তারা অফিসে কোনো একটা প্ল্যান করে, তবে প্ল্যানটা কি এটা আমরা জানি না। তবে তাদের এই সব কথা মালি চাচা শুনে ফেলে। সে স্মিতাকে এসে সবটা জানায়। মালি চাচা বলে, সামনে স্মিতার বিপদ আছে, তার নিজেকে বাঁচাতে কিছু একটা করা উচিত। কিন্তু কি বিপদ তা আমাদের বলা হয় না। কয়েকদিন পর স্মিতা নিজেকে সামলে নেয়। একদিন সকালে পঙ্কজের হঠাৎ কাজ চলে আসায় সে স্মিতাকে জানায় তার বারেলি যেতে হবে। তবে যাওয়ার আগে সে 6:30টার দিকে স্মিতাকে বাড়িতেই থাকতে বলে, কারণ 6:30টার দিকে একজন পঙ্কজের কিছু টাকা নিয়ে আসবে। যেহেতু পঙ্কজ থাকবে না, তাই টাকাটা পঙ্কজ স্মিতাকেই নিয়ে নিতে বলে। স্মিতাও সম্মতি জানায়। পঙ্কজ চলে গেলে কিছুক্ষণ পর শালিনীও অফিসের জন্য রেডি হয়ে যায়। শালিনী যাওয়ার সময় স্মিতা তাকে তার পছন্দের কাঁঠালের তরকারি টিফিন বানিয়ে দেয়। শালিনী খুব তাড়াহুড়ো করেই বেরিয়ে পড়ে, কিন্তু হঠাৎ দুপুরের দিকে শালিনী অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে আসে, কারণ তার নাকি খুব পেটে ব্যথা করছে। স্মিতা শালিনীকে মেডিসিন দেয়। এরপর সে শালিনীর দেওয়া সেই 250 টাকার শাড়ি পরে রেডি হয়। স্মিতা শালিনীকে জানায় আজ তার এক প্রতিবেশীর বাড়িতে দাওয়াত আছে, তাই তাকে সেখানে যেতে হবে। শালিনী অসুস্থ না থাকলে স্মিতা তাকেও নিত। শালিনীও অসুস্থ থাকায় সে খুশি খুশি স্মিতাকে অনুষ্ঠানে একাই যেতে বলে। যাওয়ার আগে স্মিতা শালিনীকে পঙ্কজের দেওয়া সেই টাকার দায়িত্ব সঁপে যায়। সে শালিনীকে বলে, তোর জামাইবাবুর এক পরিচিত লোক আসবে টাকা দিতে, টাকাটা নিয়ে রাখিস তো। শালিনীও স্মিতার কথায় রাজি হয়। এর ভেতর আমরা দেখি শালিনী পঙ্কজকে কল করছে, তবে পঙ্কজের ফোনে কল ঢুকছে না। স্মিতা বাসা থেকে বের হতেই তার কাছে আবার পঙ্কজের কল আসে। পঙ্কজ জানতে চায় স্মিতা এখন কোথায় আছে, কিন্তু স্মিতা তাকে মিথ্যে বলে যে সে বাড়িতেই আছে। এরপর স্মিতা অনুষ্ঠানে চলে যায়। তবে পুরো অনুষ্ঠানেই আমরা স্মিতার মাঝে এক অস্থিরতা দেখতে পাই, যেন কোনো এক চিন্তা তাকে তাড়া করে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর রাতান এবং তার আরেক ইন্সপেক্টর ফ্রেন্ড প্রকাশের কাছে একটা কল আসে। এখানে আমরা জানতে পারি কেউ বা কারা পঙ্কজ এবং শালিনীর গলা কেটে খুন করে দিয়েছে। কল আসতেই রাতানরা স্মিতার বাড়িতে পৌঁছে যায়। রাতান স্মিতাদের বাড়ি পৌঁছে শালিনীর লাশ দেখে হতবাক হয়ে যায়। এদিকে আমরা স্মিতাকে দেখি সে অনেক কাঁদছিল। আসলে সেই অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে লাশ দুটো দেখতে পায়। এরপর স্মিতাই পুলিশকে খবর দেয়। রাতান কোনো রকমে নিজেকে সামলে পুরো বাড়ি সার্চ করে। বাড়ি দেখে মনে হয় কেউ ডাকাতি করতে এসে হয়তো খুনটা করেছে, কারণ বাড়ির গেটটাও ভাঙা ছিল। আবার কিছু জিনিসপত্রও চুরি গেছে। পরের দিন রাতানের মন খারাপ দেখে প্রকাশ তার কাছে আসে। প্রকাশ রাতানের ব্যবহারে বুঝতে পারছিল রাতান এবং শালিনীর মধ্যে হয়তো কোনো সম্পর্ক ছিল। সে কথাটা রাতানকে সরাসরি জিজ্ঞাসা করে, আর রাতান সব জানিয়েও দেয়। সে বলে, শুরু হওয়ার আগেই সব শেষ হয়ে গেল। কথাগুলো জেনে প্রকাশ বলে, তোমার কেসটা ইনভেস্টিগেট করতে সমস্যা হবে না তো? আসলে প্রকাশ তার বোনের বিয়ের জন্য কয়েকদিনের ছুটিতে যাচ্ছে, তাই কেসটা রাতানকেই নিতে হচ্ছে। রাতান প্রকাশকে জানায় সে কেসটা নেবে, এতে তার কোনো সমস্যা হবে না। এরপর থেকে রাতান পুরো দমে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। পঙ্কজের সম্পর্কে খোঁজ নিলে রাতান জানতে পারে পঙ্কজ গাজেন্দ্রের বারে রেগুলার কাস্টমার ছিল। রাতান বারে গিয়ে খোঁজ নিতে গেলে ম্যানেজার পঙ্কজের সম্পর্কে কোনো তথ্য দেবে না বলে জানিয়ে দেয়, যেটা নিয়ে তাদের ভেতর একটু ঝামেলাও বেঁধে যায়, যেগুলো আবার গাজেন্দ্র সিসিটিভিতে দেখছিল। গাজেন্দ্র রাতানের হঠাৎ এমন পরিবর্তন দেখে একটু অবাক হয়, তাই সে তাকে নিজের অফিসে ডেকে পাঠায়। তবে রাতান আজ যেন তার নিজের মাঝে ছিল না।
গাজেন্দ্রের সাথে আজ কোনো চাটুকারিতার মুডে ছিল না সে। রাতান এসেই গাজেন্দ্রকে পঙ্কজের বিষয়ে জিজ্ঞাসা করে। সে বলে পঙ্কজের কাছে গাজেন্দ্র 27 লাখ টাকা পেত, তাই হয়তো পঙ্কজকে গাজেন্দ্রই মেরেছে। গাজেন্দ্র রাতানের এই পরিবর্তন দেখে একটু ঘাবড়ে যায়। সে রাতানকে সব খুলে বলে। গাজেন্দ্র জানায় পঙ্কজ নিজের টাকা শোধ করতে স্মিতার বাবার বাড়িটা বিক্রি করতে চাচ্ছিল, আর বাড়িটার ওপর মহলের একজন ভালো খরিদ্দারও ছিল। তবে স্মিতা কিছুতেই রাজি হচ্ছিল না। তাই পঙ্কজ একদিন গাজেন্দ্রের কাছে এসে জানায় তাদের বাড়িটা নিতে স্মিতাকে মেরে দিতে হবে, আর সে প্ল্যানও বানিয়ে আনে। সে গাজেন্দ্রকে নিয়ে স্মিতাকে মারতে 6:30টায় তাদের বাড়িতে লোক পাঠায়। এমনকি পঙ্কজ স্মিতাকে কল করে কনফার্ম করেছিল যে স্মিতা বাড়িতে আছে। তবে গাজেন্দ্রের লোকেরা শালিনীকে স্মিতা ভেবে মেরে ফেলে। আর চুরিটাও মূলত প্ল্যানেরই একটা অংশ ছিল, যাতে মনে হয় ডাকাতি করতে গিয়ে খুন হয়েছে। গাজেন্দ্র রাতানকে আরও জানায় সে শালিনীকে মারিয়েছে, তবে সে জানে না পঙ্কজ কিভাবে মারা গেল। এর ভেতর গাজেন্দ্র রাতানকে একটা অফার করে। গাজেন্দ্র বলে পঙ্কজ খুন হওয়ার কারণে সে নিজেও বিপদে আছে, কারণ পঙ্কজ যদি না থাকে তাহলে তার 27 লাখ টাকা জ্বলে যাবে। তাই রাতান যদি এই কেস গাজেন্দ্র পর্যন্ত না আসতে দেয় আর স্মিতাকে কোনোভাবে বাড়িটা বিক্রি করতে রাজি করিয়ে ফেলে, তাহলে সে রাতানকে 30 লাখ টাকা দেবে। এত টাকার কথা শুনে তো রাতানের চোখ চড়ক গাছে পৌঁছে যায়। সে শালিনীকে নিয়ে সব ইমোশন সাইডে ফেলে গাজেন্দ্রের কথা মতো কাজ করতে শুরু করে। এমনকি রাতান নিজের বাড়ি গাড়িরও স্বপ্ন সাজিয়ে ফেলে। সে পুলিশ স্টেশনে ফেরত আসে। তবে পুলিশ স্টেশনে আসতেই তাকে কনস্টেবল স্মিতার বাড়ির সামনের ফুটেজ দেখায়, যেখানে দেখা যাচ্ছে পঙ্কজ আর শালিনী অনেক ক্লোজভাবে মেলামেশা করে। ভিডিও দেখতেই রাতান বুঝে যায় শালিনী কি টাইপের মেয়ে। সে একই সাথে দুজনকে নাকের দড়ি দিয়ে ঘোরাচ্ছিল। রাতান তো এসব জানতে পেরে একদম অবাক হয়ে যায়। তখনই তার কাছে পুলিশ কমিশনারের কল আসে। কমিশনার শালিনীদের কেস সম্পর্কে জানতে চাইলে রাতান জানায় এই কেসের কোনো ক্লু পাওয়া যাচ্ছে না, এটা কোনো ডাকাতির কেস। অর্থাৎ রাতান কেসটা ক্লোজ করার চেষ্টা করছে। এরপর রাতান স্মিতার সেই প্রতিবেশীর বাড়িতে কথা বলতে চলে যায়। স্মিতার প্রতিবেশী কনফার্ম করে যে সেই রাত্রে স্মিতা তাদের বাড়িতেই ছিল। তবুও শিওর হতে রাতান তার কাছে ওই দিনকার অনুষ্ঠানের ফুটেজ চেয়ে নেয়, কিন্তু প্রতিবেশী মহিলাটা জানায় ফুটেজ হাতে পেতে বেশ কিছুদিন সময় লাগবে। তারপর রাতান স্মিতার বাড়িতে চলে আসে। সে স্মিতাকে জানায় পঙ্কজ মারা যাওয়ার আগে গাজেন্দ্রের কাছে তার 27 লাখ টাকা দেনা ছিল। এখন গাজেন্দ্র টাকাটা ফেরত চাচ্ছে। যেহেতু স্মিতা এখন একা, তাকে দেখার কেউ নেই, তাই যদি গাজেন্দ্রের লোকেরা কোনো ঝামেলা করে তখন তো স্মিতার জন্য বিষয়টা বিপজ্জনক হয়ে যাবে। তাই স্মিতার গাজেন্দ্রের কথা মেনে নেওয়াটাই উচিত, তার বাড়িটা বিক্রি করে দেওয়া উচিত। রাতান বলে সেও এই বিষয়ে স্মিতাকে হেল্প করবে। অর্থাৎ রাতান আসলে স্মিতাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। তবে স্মিতা এসবে কান দেয় না। সে সাফ জানিয়ে দেয় সে বাড়িটা বিক্রি করবে না। রাতান আরও বোঝানোর ট্রাই করে, তবে স্মিতা সাফ মানা করে দেয়। তাই রাতানকেও নিরুপায় হয়ে চলে আসতে হয়। এরপর আমরা দেখি স্মিতা আবার সেই মালি চাচার সাথে দেখা করতে গেছে। এবার চাচা তাকে একটা নীল ফুলের গাছ গিফট করে। স্মিতাও সেটা নিয়ে নেয়। এদিকে পুলিশ স্টেশনে রাতান স্মিতার প্রতিবেশীর অনুষ্ঠানের ছবিগুলো হাতে পেয়ে ভালোভাবে চেক করে। তার কাছে ছবিগুলো বেশ অদ্ভুত লাগে, তাই সে আবার ইনভেস্টিগেশন শুরু করে। সে শালিনীর অফিসে গিয়ে খোঁজ নিলে জানতে পারে ওই দিন শালিনী ফুড পয়জনিংয়ের কারণে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়িতে চলে গেছিল। এরপর রাতান কল অপারেটরকে দিয়ে শালিনী আর পঙ্কজের কল রেকর্ড বের করে নেয়। রাতান তার সিনিয়র প্রকাশকে কল করে। এখানেই আমরা জানতে পারি প্রকাশের বোন আসলে ভিকির ফ্রেন্ড দিয়া। রাতান প্রকাশকে জানায় সে একটা ভালো কেস হাতে পেয়েছে, যেটা তাদের জীবন পাল্টাতে পারে। তবে সে কলে এত কথা বলতে পারছে না, তাই প্রকাশ ফিরলে সে তাকে সবটা জানাবে। এদিকে আমরা স্মিতাকে দেখি।
মালি চাচা স্মিতার কাছে একজন লোককে এনেছে যে পঙ্কজের বাড়িটা নেবে। চাচা তার সাথে কথা বলিয়ে যাওয়ার সময় খেয়াল করে স্মিতার কাছে আবার রাতান আসছে। রাতান স্মিতাকে বলে, আমি আমার জীবনে অনেক চালাক আসামি দেখেছি, কিন্তু আপনার মতো ধুরন্ধর দেখিনি। আর রাতান আমাদের সামনে আসল সত্যটা ফাঁস করে। আসলে স্মিতা আগে থেকেই জেনে গেছিল যে পঙ্কজ তাকে খুন করার প্ল্যান করছে, তাই সে পঙ্কজদের মেরে ফেলার পুরো প্ল্যানটা সাজিয়ে ফেলে। স্মিতা আগের দিন রাতেই পঙ্কজের ফোন থেকে শালিনীকে ব্লক করে রেখেছিল, যাতে তারা দুজনে কোনোভাবে যোগাযোগ করতে না পারে। রাতান স্মিতাকে শালিনীর পোস্টমর্টেমের রিপোর্টটাও দেখায়, যেখানে লেখা ছিল শালিনীর পেটে ফুড পয়জনিং পাওয়া গেছে। আসলে স্মিতা ছোট থেকেই গাছের বিষয়ে সবই জানে, তাই সে কাঁঠালের তরকারিতে এমন এক হার্বাল ওষুধ মিলিয়েছে যেটাতে শালিনীর পেটে গড়বড় শুরু হয়। স্মিতা চাচ্ছিল শালিনী যেন রাতে বাড়িতে উপস্থিত থাকে, আর স্মিতার এই প্ল্যানটাও কাজ করে যায়। শালিনী তাড়াতাড়ি বাড়ি ফেরত আসে, তবে তার নাম্বার ব্লক থাকায় সে পঙ্কজকে তার বাসায় ফিরে আসার কথাটা জানাতে পারে না। এরপর প্ল্যান মতো স্মিতা শালিনীকে রেখেই অনুষ্ঠানে চলে যায়। সেখানে গিয়ে সে ফটাফট ছবি তুলে নেয়, যাতে প্রমাণ হয় সে অনুষ্ঠানেই উপস্থিত ছিল। এরপর এক ফাঁকে স্মিতা অনুষ্ঠান থেকে বেরিয়ে আবার বাড়ি ফেরত আসে। এখানেই আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। স্মিতা যখন বাড়ি ফিরে আসে তখন সে শালিনীর লাশ দেখে অনেক কেঁদেছিল। সিন আবার প্রেজেন্টে আসে। রাতান বলে, আমি শালিনীর মৃত্যুর কথা জানি, তবে পঙ্কজ কিভাবে মারা গেল? কারণ পোস্টমর্টেম অনুযায়ী তার গলা কাটার জন্য না, বরং তার আগেই পঙ্কজের হার্ট অ্যাটাক হয়েছিল। এবার সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখি স্মিতা বাড়ি ফেরার কিছুক্ষণ পর পঙ্কজও বাড়ি ফিরে আসে। পঙ্কজের আসার শব্দ শুনেই স্মিতা লুকিয়ে যায়। পঙ্কজ বাড়ি এসে শালিনীকে মারা যেতে দেখে সেখানেই হার্ট অ্যাটাক করে। এরপর স্মিতা পঙ্কজের ফোন থেকে শালিনীকে ব্লক লিস্ট থেকে রিমুভ করে আর নিজের ফিঙ্গারপ্রিন্ট পঙ্কজের ফোন থেকে মুছে ফেলে। তারপর একদম নর্মাল হয়ে আবারও অনুষ্ঠানে ফেরত যায়। এবার রাতান বলে, এখন নিশ্চয়ই ভাবছেন আমি কিভাবে জানলাম আপনি বাড়িতে এসেছিলেন। তাই সে স্মিতাকে তার অনুষ্ঠানের ছবি দেখায়, যেখানে স্মিতা একই অনুষ্ঠানে একই রকম দেখতে দুটো আলাদা শাড়ি পরে আছে। যে শাড়ি দুটো দেখতে একই রকম হলেও সেই শাড়ি দুটোর পাড়ের কাজ ভিন্ন। এখানেই আমরা জানতে পারি আসলে স্মিতার শাড়িতে রক্ত লেগে যাওয়ায় সে শাড়িটা ধুয়ে দিয়েছিল। এরপর তার কাছে থাকা প্রায় সেম আরেকটা শাড়ি পরে সে অনুষ্ঠানে ফেরত গেছিল। রাতান আরও জানায়, তার কাছে স্মিতার ফোনের লোকেশনও আছে, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে স্মিতা অনুষ্ঠান থেকে একবার বাড়ি ফেরত গেছিল। এসব শুনে স্মিতা তো একদম ঘাবড়ে যায়। তখন রাতান তাকে আবার সেই অফার দেয়। সে বাড়িটা তার কাছে বিক্রি করে দেওয়ার বদলে কেসটা ক্লোজ করে দিতে চায়। এবার আর স্মিতার কাছে কোনো উপায় না থাকায় এবার তাকে রাজি হতে হয়। এরপর স্মিতা বাড়ির সকল কাগজপত্র রেডি করে, পাশাপাশি নিজের জিনিসপত্র গুছিয়ে নেয়। এদিকে আমরা রাতানকে দেখি, সে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। তার আজ অনেকগুলো কাজ আছে। প্রথমে বাড়ির বিষয়টা সেটেল করে প্রকাশের বোনের বিয়েতে যেতে হবে। সে প্রথমে গাজেন্দ্রের কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বলে। আসলে গাজেন্দ্র বাড়িটা তার ক্লায়েন্টের কাছে 8 থেকে 9 কোটিতে বিক্রি করবে, তাই রাতান এবার উল্টো চাল চালে। সে গাজেন্দ্রের কাছে বাড়ির বদলে 4 থেকে 5 কোটি টাকা চায়। তবে আমাদের অবাক করে গাজেন্দ্র একবারেই রাজি হয়ে যায়। এরপর রাতান স্মিতার বাড়ি চলে আসে। রাতান স্মিতার বাড়িতে আসতেই স্মিতা তাকে চা খেতে দেয়, কিন্তু রাতান তো তাকে একদমই বিশ্বাস করে না, তাই সে চাটাও খায় না। এরপর সে তার আঙুল লালায় ভিজিয়ে প্রপার্টির কাগজগুলো চেক করে নেয় যে স্মিতা তার সাথে এখনো কোনো চালাকি করছে কিনা। সব ঠিক দেখে রাতান বলে, আমাদের তো আর কখনোই দেখা হবে না, তাই আমি একটা লাস্ট প্রশ্ন করতে চাই। আচ্ছা, তুমি কিভাবে জানলে পঙ্কজ তোমাকে মারতে চায়? আর তুমি তাকে মারলেই বা কিভাবে? তবে স্মিতার কিছু বলার আগেই রাতানের অদ্ভুত লাগতে শুরু করে, যেন তার পুরো শরীর অবশ হয়ে যাচ্ছিল। সে কথাও বলতে পারে না,
এখানে আমরা জানতে পারি আসলে মালি চাচা স্মিতাকে যে গাছটা দিয়েছিল সেটা বিষাক্ত এক ধরনের ফুল গাছ, যেটার রস স্মিতা তার প্রপার্টির কাগজে লাগিয়ে দিয়েছিল, যার কারণে রাতান কাগজে হাত দিয়ে আঙুল মুখে দিতেই তার শরীরে সেই ফুলের বিষক্রিয়া শুরু হয়ে গেছে। রাতান রীতিমতো প্যারালাইজড হয়ে যায়, আর স্মিতা রাতানের থেকে প্রপার্টির কাগজটা নিয়ে পুড়িয়ে দেয়। ভাবা যায়, সাদা সিধে একটা মেয়ে কি ভয়ঙ্কর প্ল্যানই না সাজালো। কে ভেবেছিল ভালোবাসা তাকে এতটা ভয়ঙ্কর বানিয়ে ফেলবে? এরপর স্মিতার কাছে সেই চাচা চলে আসে। সে পঙ্কজের বাড়িটা বিক্রি করেছে, সেই টাকাটাই দিতে এসেছে। স্মিতা টাকাটা নিয়ে সারা জীবনের জন্য পঙ্কজের এই বাড়ি ছেড়ে দেয়। তারপর স্মিতা সেই রেলওয়ে স্টেশনে গিয়ে বসে, যেটা আমরা মুভির একেবারে শুরুতে দেখেছিলাম। পরের ট্রেনে সেখানে প্রকাশ চলে আসে। আসলে প্রকাশ জেনে গেছিল স্মিতা তার স্বামী আর বোনকে মেরেছে, তাই সে স্মিতাকে খুঁজছে। তবে স্মিতা প্রকাশকে দেখে তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ে, তাই প্রকাশ আর তাকে খুঁজে পায় না। এদিকে চাচা রাতানের লাশটা বস্তায় করে নিয়ে দূরে একটা নদীতে গিয়ে ফেলে দেয়। সিন প্রেজেন্টে আসে। পুরো বাড়ি জুড়ে থমথমে পরিবেশ। ভিকি তো ভয়ে মালিনীর দিকে তাকাচ্ছেও না। তখন সকলেই কবিতাকে জিজ্ঞাসা করে, আচ্ছা স্মিতা তার স্বামীকে কিভাবে মারল? তখন কবিতা ওরফে স্মিতা জানায় পঙ্কজের আসলে শ্বাসকষ্টের সমস্যা ছিল, তাই সে শালিনীর লাশটা দেখতেই হাইপার হয়ে যায় আর তার শ্বাসকষ্ট শুরু হয়, যেটা দেখে স্মিতার অনেক মায়া হয়। সে ইনহেলার নিয়ে এগিয়ে দিতে আসে, তবে ওই অবস্থাতেই পঙ্কজ স্মিতাকে মারতে ছুরি নিয়ে এগিয়ে আসে, যেটা দেখে স্মিতার শেষ ভালোবাসাটুকুও ঘৃণায় পরিণত হয়। সেই ইনহেলারটা দূরে ফেলে যায় আর পঙ্কজ সেখানেই হার্ট অ্যাটাকে মারা যায়। এরপর স্মিতা পঙ্কজের খুনটাও ডাকাতি দেখাতে তার গলা কেটে দেয়, আর সেই সময়ই তার শাড়িতে রক্ত লেগে গেছিল। এই গল্প শুনে ভিকির এক ফ্রেন্ড বলে, আরে এটা তো আড়াপাড়া নামের এক এলাকার ঘটনা, তুমি অন্য এলাকার নাম বললে কেন? কথাটা শুনতেই ভিকির গলা শুকিয়ে যায়। সিন আবার ফ্ল্যাশব্যাকে শিফট হয়। আমরা দেখি সেদিন স্মিতা যেই ট্রেনে উঠেছিল তার সামনের সিটেই বসেছিল ভিকি, আর স্মিতা ওরফে কবিতা তো আড়াপাড়া থেকেই ট্রেনে উঠেছিল। তাদের দুজনের সেখানেই প্রথম দেখা। এসব ভাবতেই ভিকির মনে হয় কবিতাই স্মিতা নয় তো। এখানেই আমরা জানতে পারি এই গেট টুগেদার পার্টিটা আসলে ভিকির বান্ধবী দিয়ার বাড়িতে হচ্ছিল, আর দিয়া তো পুলিশ অফিসার প্রকাশের বোন, যার বিয়েতেই সেদিন প্রকাশ ছুটিতে ছিল। তাই ভিকি কবিতাকে বলে, অনেক দেরি হয়ে গেছে, চলো এবার বাড়ি ফিরে যাই। কবিতাও তার কথায় সম্মতি জানায়। ফেরার সময় ভিকির সাথে মালিনী কথা বলতে গেলে ভিকি ভয়ে তার দিকে ঘুরেও তাকায় না। ভিকিরা বাড়ি থেকে বের হয়ে আসলে আমরা দেখি বাসার সামনে প্রকাশ। সে তার বোনের বাড়িতে অনুষ্ঠান অ্যাটেন্ড করতে এসেছে, তবে কাজ থাকায় তার দেরি হয়ে গেছে। কবিতা তো প্রকাশকে দেখেই কোনো রকমে এড়িয়ে সেখান থেকে চলে আসে। বাসায় ফিরলে আমরা দেখি কবিতার সেই মালি চাচা তার সাথে দেখা করতে এসেছে। এবার মালি তাকে একটা নতুন ধরনের নীল ফুলের গাছ দেয়, অর্থাৎ তারা আবার নতুন কোনো ভয়ঙ্কর প্ল্যান সাজিয়েছে। সিন আবার কয়েক ঘন্টা আগে শিফট হয়। আমরা জানতে পারি প্রকাশের আসতে দেরি হয়েছিল কারণ সে হসপিটালে গেছিল। আসলে রাতান এখনো জীবিত আছে। সে কোনো রকমে বেঁচে গেলেও এখন পুরোপুরি প্যারালাইজড, তবে কয়েক বছর যাবৎ হসপিটালে থাকায় এখন একটু একটু লিখতে পারে। রাতান প্রকাশকে তার সাথে কে এমন করেছে সেটা জানাতে কাগজে কিছু লেখার চেষ্টা করে, কিন্তু প্রকাশ তাড়ায় থাকায় সে দেখার আগেই সেখান থেকে চলে আসে। প্রকাশ যেতেই আমরা দেখি রাতান স্মিতা নামের প্রথম অক্ষর এস লিখেছে। আর আমাদের কাছে হাজার খানিক প্রশ্ন ছেড়ে এই মুভিটা এখানেই শেষ হয়। হয়তো এই মুভির সিকুয়েল পার্ট 2 আসবে, যেখানে আমরা জানব স্মিতা কি এবারও তার স্বামীকে মেরে ফেলবে, আর রাতান কি প্রকাশকে জানাতে পারবে স্মিতার কথা। তারপর কি হবে পরের পার্ট আসলে আমি অবশ্যই সেটা রিক্যাপ করব। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।